স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ফিলিস্তিনবাসীর উপর গণহত্যার প্রতিবাদে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। এ সময় তারা ইহুদি ও ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দেন। গণহত্যার বিরুদ্ধে নীরবতা ভেঙে মুসলিম বিশ্বকে প্রতিবাদেরও আহ্বান জানান বিক্ষোভকারীরা। এদিকে গাজায় হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা হয়নি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকার রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী। রাজধানীর মহাখালী, বাড্ডা, মিরপুর, বাইতুল মোকাররম, জাতীয় প্রেস ক্লাব, উত্তরা সহ বিভিন্ন এলাকায় নেমে আসেন তারা। প্রায় 18 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে যারা সমর্থন দিয়েছে তাদের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেন এসব মানুষ। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে সরকারি বেসরকারি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ছাত্র শিক্ষকরা। শিশুদের যেভাবে মারা হচ্ছে, নারীদের নির্যাতন করা হচ্ছে, নির্বিশেষে সবার উপরেই যে হামলাটা হচ্ছে সেটা একান্তই কাম্য না। নিউজ ফিড স্ক্রল করলেই তাদের এই নৃশংস বর্বরতা দেখতেছি, যেটা আমাকে আসলে ঘরে থাকতে পারতেছি না। আমরা প্যালেস্তাইনের পক্ষে সর্বস্ব ছিলাম, সর্বস্ব থাকবো এবং সবসময় থাকবো, এবং ফ্রম দ্য রিভার টু দি সি প্যালেস্তাইন উইল বি ফ্রি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের নারী, শিশু ও নিরীহ মানুষদের ওপর বর্বরতার বিশ্বমানবতাকে ঘুম থেকে ওঠার আহ্বান জানান। সৌদি আরব, শেম কাতার, ওরা মুসলিম দেশ হয়ে মুসলিম দেশের মুসলিম ভাই বোনদের জন্য কিছু করতে পারছে না। বাংলাদেশের এবং বিশ্ববাসীর সকল মুসলমানকে আহ্বান জানাচ্ছি, এখনই সময়, খুব বেশি দেরি হওয়ার আগে আমরা আমাদের প্রতিবাদ জানাই এবং এই গণহত্যার একটি সমাধান করি। আমরা চাই বড় বড় দেশগুলো যাতে গাজার পাশে এসে দাঁড়ায়। ইরান কয়েকবার হামলা দেওয়ার পরেও কেন চুপ রয়েছে এবং আরববাসীরা কোথায়? তারা কি স্বার্থপর? তারা কি দেখছে না তাদের ভাই? গাজায় যদি শান্তি ফেরাতে চায় তাহলে কোনো যুদ্ধ চুক্তি হবে না, কোনো শান্তি চুক্তি হবে না। চাই ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা। এদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমেরিকান এম্বাসি ঘেরাও করতে গেলে তাদের নতুন বাজার এলাকায় পুলিশ আটকে দেয়। পরে সেখানেই সমাবেশ করে তারা দাবি করেন বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ যেন রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আমরা নাগরিক হিসেবে একটা দাবি করতে চাই যে আমাদের সরকার যেন রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণা করে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, গাজায় গণহত্যা নিয়ে সেখানে বিক্ষোভ কেমন দেখছেন, কি বলছেন তারা? আমি এখন রয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি একটি চিত্র বলতে চাই। সিলেটের বন্দরবাজার পয়েন্ট থেকে শুরু করে এখন পর্যন্ত সারা সড়ক চৌহাট্টা পর্যন্ত, এছাড়া অন্যান্য পাড়া অলিগলিতে কিন্তু বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ এই গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন এবং সেই স্রোত কিন্তু সকাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলবে এবং বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে এবং সিলেটের সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে যে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই প্রতিবাদে অংশ নিয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে। তারা একটি জিনিস বলছে, গণহত্যা যেন বন্ধ হয় এবং এই রক্তের হোলি খেলা যেন বন্ধ হয় এবং সবাই মিলে আসলে এই সারা বিশ্বের বিবেক জাগিয়ে তোলার জন্য কিন্তু তারা এই প্রতিবাদগুলো করছেন। এছাড়াও আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট এবং বিশাল মিছিল নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ছড়িয়ে পড়েছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত সিলেটে বিক্ষোভ চলছে এবং সব বয়সের সকল রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন। এছাড়াও আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যান্য বাংলাদেশ রাষ্ট্রপ্রধানের কাছে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের চাওয়া বাংলাদেশ রাষ্ট্রপ্রধানের কাছে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা জিহাদ করে বাঁচতে চাই। আমাদের কলিজার টুকরা মুসলমান শিশুরা বোমার আঘাতে আকাশে উঠতেছে আর আমরা বাংলাদেশে থাকতে আরামে শান্তি থাকতে চাই না। আমরা হয় জিহাদ করে ইসলামের জয় ছিনিয়ে আনবো, নতুবা আমরা ফিলিস্তিনকে শহীদ হব। আমাদের রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, এটাই আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের প্রাণের দাবি। ধন্যবাদ। শুনছিলেন একজন আসলে আন্দোলনকারী, বিক্ষোভকারীর তাদের মনের কথা বলছেন। এছাড়া আমরা দেখেছি সিলেটের
100 জন নার্স এবং ব্রাদার্স তারা একটি তালিকা তৈরি করেছেন। তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা ফিলিস্তিনে গিয়ে আসলে তারা চিকিৎসা সেবা দিতে চান যে সকল মানুষ যুদ্ধে আহত। তাদের এই প্রতিবাদ চলবে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। সবকিছু নিয়েই ছিল সিলেটের পরিস্থিতি। নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাওয়া যাবে এই ঋণ। ঢাকায় 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন এক সেমিনারে একথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শুধু তাই নয়, বিদেশিরা যেন সহজে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে এবং বিনিয়োগ করা অর্থ ও মুনাফা সহজে ফেরত নিতে পারে সে বিষয়ে নীতি সহজ করার কথাও জানান তিনি। সরকারি সম্পদের সীমাবদ্ধতা থাকায় উদ্যোক্তাদের আর্থিক নয় বরং নীতি সহায়তা দিতে সহযোগিতার চেষ্টা চলছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়ে বলেন, যোগাযোগের বাধা দূর করতে ইন্টারনেট সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে সরকার। Also going to contribute, I don't know the exact amount, maybe for 500 crore or something like that, to add to that as co-financing for on lending, so that there will be equity component, there will be lending component as well, which whoever wish to access the lending component as complementary to that. বাংলাদেশে বিনিয়োগে আসার আলো দেখছেন বিদেশিরা। বিনিয়োগ সম্মেলনে এসে কর্মপরিবেশ দেখে রীতিমতো আগ্রহ প্রকাশ করেছেন তারা। সকালে দক্ষিণ কোরিয়া, চীন সহ 40 দেশের 60 জন বিনিয়োগকারী ঘুরে দেখেন চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। এ সময় কারখানাগুলোর কর্মপরিবেশ, কর্মপদ্ধতি সহ বিনিয়োগ চিত্র তুলে ধরেন দেশি বিনিয়োগকারীরা। উদ্বুদ্ধ করেন বিনিয়োগে। কারখানা স্থাপন সহ বিনিয়োগে বা সার্বিক চিত্র দেখে আশাবাদী বিদেশি বিনিয়োগকারীরা। তবে এসবের মাঝেও বিনিয়োগ করা নিয়ে নানা সীমাবদ্ধতা নিরসনে সরকারের সদিচ্ছাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। বিনিয়োগের জন্য অনুকূল জায়গায় হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরাই লক্ষ্য বলছেন আয়োজকরা। কোরিয়ান ইপিজেড ছাড়াও প্রতিনিধি দল মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলও ঘুরে দেখেন। ডোনাল্ড ট্রাম্প যা করেছেন ডব্লিউটিওর আইনে তা বেআইনি। চিঠিপত্র দিয়ে নয়, যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে দর কষাকষি করতে এবং টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ আমেরিকা বাণিজ্যের প্রবণতা পর্যবেক্ষণ এবং বাণিজ্য ঘাটতি কমানোর উপায় খুঁজবে এই টাস্ক ফোর্স। সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে ট্রাম্পের শুল্ক নীতির বিষয়ে ব্যবসায়ীদের প্রতিক্রিয়া নিয়ে প্রেস ব্রিফিংয়ে ব্যবসায়ীরা আরও বলেন, এই শুল্ক নীতি বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। তবে সব সরকারকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান ব্যবসায়ীদের। ট্রাম্পের বাড়তি শুল্কের কারণে বাংলাদেশি তৈরি পোশাক মালিকদের অন্তত $350 মিলিয়ন দিতে হবে শুল্ক বাবদ। আগামী মাস থেকে রপ্তানি কমতে থাকতে পারে বলে জানান তারা। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান জানান, পাল্টা শুল্ক আরোপ উভয় দেশের জন্যই ক্ষতিকর। এটি নিঃসন্দেহে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্য একটি ধাক্কা, তবে এটাকে বড় কোনো সংকটে পরিণত নাও হতে পারে। যুক্তরাষ্ট্র অবশ্যই একটি অর্থনৈতিক শক্তিধর দেশ, কিন্তু বৈশ্বিক আমদানির মাত্র 13% তাদের। তাই বাকি দেশগুলো এই শুল্কের জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানায় সেটাই নির্ধারণ করবে এর প্রভাব কতটা গভীর ও বিস্তৃত হবে। বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। সকাল 10টার দিকে উপজেলা সদরের ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভানো সহ ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধারের কাজে অংশ নেয়। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় বেলা 11:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আতঙ্কিত হয়ে 5 তলা থেকে নামতে গিয়ে পড়ে মৃত্যু হয় এক নারীর। ওই ভবনে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া সহ 4টি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম এবং ওপরতলায় একটি বাসাবাড়ি রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি। প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের অন্নপূর্ণা 1 পর্বত জয় করলেন বাবর আলী। হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা 1 পর্বতের চূড়ায় এবার তিনি ওড়ালেন বাংলাদেশের পতাকা। সোমবার সকালে তিনি পর্বতশৃঙ্গে পৌঁছান। সেখানে বাবরের সঙ্গে আছেন গাইড ফুরবা অঙ্গেল শেরপা। পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাবর আলী আজই ক্যাম্প 2-এ নেমে আসার চেষ্টা করবেন। সেখান থেকে নামতে পারেন আগামীকাল বেস ক্যাম্পে। এবং পর্বতারোহী বাবর আলী পেশায় চিকিৎসক এবং গত বছরের প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন
তিনি। তীব্র তাপপ্রবাহে পড়ছে ভারতের বিভিন্ন রাজ্য। এর মধ্যে সোমবার গুজরাটে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। পাশাপাশি দেশটির রাজধানীর দিল্লিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আইএমডি এর তথ্য মতে রবিবার গুজরাটের সৌরাষ্ট্র ও কুচ অঞ্চলের কান্ডালায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ভারতের 5টি রাজ্যের প্রায় 21টি শহরে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দিল্লি ছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং ওড়িশা জুড়ে 21টি শহরের তাপমাত্রা বাড়তে পারে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসি সঙ্গে থাকুন।